নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বারীন্দ্র কুমার ঘোষের লেখা পরিণয় রহস্য। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আমার পিতা নগরে ওকালতি করিতেন। আমিও তাহার নিকট থাকিয়া তত্রত্য কলেজে অধ্যয়নরত ছিলাম। সেবার আমার 4th ইয়ার। শৈশবকালেই মাতা ঠাকুরানীর মৃত্যু হয়। তখন আমাদের সংসারে 4 জন মাত্র লোক, বাবা, দিদি, আমি ও দিদির কন্যা সরজুবালা। আমাদের বাড়িটা কতক সাহেবি ফ্যাশনের। মাঝে একটি বড় হল, তাহার পূর্বে ও পশ্চিমে উভয় দিকে দুইটি দুইটি করিয়া 4টি অপেক্ষাকৃত ছোট ঘর। পশ্চিমের ঘর দুইটি বাবার ব্যবহারের জন্য ছিল। পূর্বের একটি কক্ষে আমি থাকিতাম, অপরটি দিদির প্যাঁটরা, সিন্দুক, কাপড় সজ্জাতে পূর্ণ। বলা বাহুল্য, আমি আজও অবিবাহিত। পিতা ঠাকুর অনেকবার বিবাহের জন্য পীড়াপিড়ি করিয়াছিলেন, কিন্তু অবশেষে বোধহয় আমার অবিচলিত প্রতিজ্ঞা দেখিয়া নিরস্ত হন। দিদি শুধু মাঝে মাঝে অনুরোধ উপরোধের সহিত অল্প বিস্তর অশ্রুজল মিশাইয়া আমার সে বিবাহের অনিচ্ছার ভিত্তিটা নাড়া দিয়া দেখিতেন, কিন্তু কিছুতেই কিছু হইল না। আমি অবিবাহিতই রহিয়া গেলাম। সম্প্রতি আমার শরীর বড় খারাপ হইয়া আসিতেছিল। পরীক্ষা যতই নিকটবর্তী হইতেছিল, ম্যালেরিয়াও তত বর্ধিত প্রকোপে আমাকে দুর্বল করিয়া ফেলিতেছিল। বাবা প্রায় বলিতেন, এবার না হয় পরীক্ষা নাই দিলে, একবার কোনো ভালো জায়গায় যে শরীরটা শুধরাইয়া এসো। আমি প্রথমে তাহা তত আবশ্যক মনে করিতাম না, কিন্তু এবার রোগশয্যা হইতে অস্থি চর্মসার দেহ লইয়া উঠিয়া তাহার উপদেশই শিরোধার্য করিতে হইল। স্থির হইল আমি 1 সপ্তাহের মধ্যেই বৈদ্যনাথ যাত্রা করিব। সঙ্গে যাইবেন বাবা ও চাকর রসিকচাঁদ। বাবা আমাদের রাখিয়া চলিয়া আসিবেন, কারণ এদিকে তাহার ছুটি বড় নাই। দিন যাইতে লাগিল, আমারও নগর ত্যাগের দিন সন্নিহিত হইতে লাগিল। তাহার পর রহিল আর 1 দিন মাত্র বাকি। আমি কাল বৈকালে বৈদ্যনাথ যাত্রা করিব। আজ দ্বিপ্রহরে বাবা কাছারিতে চলিয়া গিয়াছেন। আমি আমার কক্ষে জানালার নিকটে শয্যায় বসিয়া একখানি বই পড়িতেছিলাম, আর মাঝে মাঝে বাহিরে রৌদ্রদীপ্ত পথ মাঠ চাহিয়া চাহিয়া দেখিতেছিলাম। পার্শ্বের গৃহে দিদির কোনো সইয়ের বাড়ির মেয়েরা আসিয়াছিল। তাহাদের আধচাপা কলহাস্য আর কথোপকথন শব্দ দ্বারের পর্দার ফাঁক দিয়া আমার কক্ষে আসিয়া প্রবেশ করিতেছিল। এই সময় সরোজ খোলা চুলের রাশি দোলাইয়া একগোছা চাবি বাজাইতে বাজাইতে আমার কক্ষে আসিল। আসিয়া আমার সম্মুখে দাঁড়াইয়া বলিল, মামাবাবু, কি হচ্ছে? আমি হাসিয়া তাহাকে ধরিয়া পার্শ্বে বসাইয়া বলিলাম, সরজুবালা, বোস। সে উচ্চরোলে হাসিয়া বলিল, বোস কি? তোর উপাধি বোস, আর তুই খাটে বোস। সরজু আরও হাসিতে আরম্ভ করিল। এমন সময় সহসা আমার গৃহ কি মধুর সৌরভে ভরিয়া উঠিল। দ্বারের দিকে বসনের খসখস শব্দে আমি চাহিলাম। দেখিলাম পর্দার ফাঁক হইতে 2টি বড় বড় কালো চক্ষু আর একটি নবনীত শুভ নগ্ন হস্ত সরিয়া গেল। তাহার পর সেই পথে অনেক খসখসানি ও পদশব্দ শুনিয়া আমি চক্ষু ফিরাইলাম। বুঝিলাম দিদি সইরা চলিয়া যাইতেছেন। শব্দ নীরব হইলে আমি পুস্তক রাখিয়া অঞ্চল লইয়া ক্রীড়াপরায়ণা সরজুকে জিজ্ঞাসা করিলাম, সরজু, দরজার কাছে কে এসেছিল রে? সরজু মাথা নাড়িয়া কপলে বিরক্তির ভ্রুকুটি তুলিয়া বলিল, ওই মিত্তিরদের বাড়ির মেয়ে। কে মিত্তির? ওই যে দারিক মিত্তির, মুরাদপুরে থাকে। এই সময় দিদি গৃহে আসিলেন।
আমি সহাস্যে বলিলাম, দিদি, এ গন্ধগোকুল সই কোথা গেলে? কেন, ভালো গন্ধ না? হ্যাঁ, বেশ। সুষমা আর তার মা কুন্তলিন মেখে এসেছিল, তারই গন্ধ। ও, এই কুন্তলিন, বেশ চমৎকার গন্ধ তো। আমি বৈদ্যনাথে আসিয়াছি। বার্ন কোম্পানির ক্ষুদ্র রেল লাইনের উপরেই আমাদের বাংলা। বাবা আমাদের রাখিয়াই চলিয়া গিয়াছিলেন। তাহার পর 6 মাস কাটিয়া গিয়াছে। আমি এখন সম্পূর্ণ রোগমুক্ত, অধিকন্তু নূতন স্বাস্থ্য ভরে সবল স্ফূর্তিময়। এ স্থানের স্বভাব সৌন্দর্যও বড় নয়ন মনোরম। পশ্চিমে নীলাকাশ, গায়ে জড়িত গভীর নীল কূর্মপৃষ্ঠ দিগ্রিয়া, আর পূর্বে ত্রিকূট। 3টি সুচগ্র চূড়া শূন্য পথে প্রসারিত করিয়া আপন চিরঘুমের মধ্যেও হস্ত সংকেতে ত্রিদিবের পথ দেখাইয়া দিতেছে। চারিদিকে কঙ্কর বন্ধুর উঁচু নিচু প্রান্তর। কোনোটি ঘন সম্বন্ধ আম, শাল, মহুয়া বৃক্ষে সমাকীর্ণ, আবার কোনোটি সুদূর বিস্তৃত সুরগুজিয়া ফুলে পিতাস্তরণ হাস্যময়। এই শৈল জটিল ভূমে প্রকৃতি দেবী স্তরে স্তরে কত সৌন্দর্য বিপণী যে খুলিয়া বসিয়াছেন, তাহার ইয়ত্তা নাই। আমার কবিতানুশীলনের জন্য এমন অনুকূল স্থান আমি পূর্বে পাই নাই। সমস্ত দিবস মাঠে, বনে, পর্বতে, শুষ্ক বালুকা বরণা নদী তটে ঘুরিয়া ফিরিতাম, আর রাত্রে জ্যোৎস্না স্নাত পার্বত্য সুষমা সম্মুখে লইয়া বা অমানিসীর অকুল বিশ্বপ্লাবী তমরাশির প্রতি চাহিয়া ওয়ার্ডসওয়ার্থের বিনাশখলিত মধুময়ী প্রকৃতি পূজার স্তব আবৃত্তি করিতাম। কিন্তু জগৎ ক্ষণভঙ্গুর, তাই বুঝি পার্থিব বলিয়া এ নির্দোষ আনন্দও বহুকাল স্থায়ী হইল না। একদিন দ্বিপ্রহরে পিতার নিকট হইতে একখানি টেলিগ্রাম পাইলাম। তিনি লিখিয়াছেন, পরশুদিন সরজুর বিবাহ, সমস্ত স্থির, তুমি যত শীঘ্র সম্ভব আসিবে। আমি স্তম্ভিত বিস্ময় বিমূঢ় হইয়া বসিয়া রহিলাম। সরজুর বিবাহ? কই, আমি তো পূর্বে ইহার কিছুই শুনি নাই। পিতা 3 দিন হইল আমাকে স্বয়ং পত্র লিখিয়াছেন, তিনিও তো ঘুণাক্ষরেও একথা প্রকাশ করেন নাই। পাত্র দেখা হইল, কথাবার্তা হইল, অবশেষে দিনও স্থির হইল, আর আমায় কিনা লিখিলেন আজ। মনে একটা কি ধাঁধা লাগিয়া রহিল। যাহা হোক, স্থির করলাম সেই দিন রাত্রেই 12টার গাড়িতে যাইতে হইবে। রাত 8টার সময় আহারাদি শেষ করিয়া একটু বিশ্রাম করিবার আশায় শয্যাশূন্য তক্তপোষে আসিয়া বসিলাম। আমি আকাশ পাতাল ভাবিতে ভাবিতে আপন অজ্ঞাতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম জানি না। রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখিলাম। যেন এক কি জ্যোতির্মগ্না রূপসী বালিকা আসিয়া আমার শয্যা পার্শ্বে দাঁড়াইল। দাঁড়াইয়া তাহার তুষার শ্বেত হস্তখানি আমার বক্ষে রাখিয়া বলিল, তুমি আর যেও না। সে মাধুর্য ডালি যে কি মধুর, অনির্বচনীয় তাহা বলিতে পারি না। আবার তাহার চারিদিকে এত আলো যে সেই প্রভাপুঞ্জে বিলীন মানবী মূর্তিটুকুকে সে আলোকমণ্ডল হইতে পৃথক করিয়া লওয়া বড় কঠিন। আমি প্রথমে ক্ষণেক মন্ত্রমুগ্ধবৎ পড়িয়া রহিলাম। তারপর বিস্ময়ে কথঞ্চিৎ অপনোদিত হইলে উঠিতে প্রয়াস পাইলাম। কিন্তু আমার সমস্ত শরীরের একত্রিত বল প্রয়োগ করিলেও সেই বালিকার কুসুমকোমল ক্ষুদ্রহস্ত সরিল না। তেমনি আমার বক্ষের উপর সন্তর্পণে ন্যস্ত রহিল। বালিকা যেন কত ব্রীড়া বিজড়িত উচ্ছ্বাস ভরে বলিল, তুমি আমার, তাই তুমি আর যেতে পাবে না। আমি আবার প্রাণপণ চেষ্টা করিলাম। এবার সেই চেষ্টায় নিদ্রাভঙ্গ হইল। জাগিবা মাত্র এক অপূর্ব সৌরভে নাসিকা ভরিয়া গেল। সর্বাপেক্ষা আশ্চর্য যে তখনও সেই হস্তের কোমল উষ্ণ স্পর্শ বক্ষের উপর অনুভব করিলাম। সমস্ত শরীর কণ্টকিত হইল। আমি শিহরিয়া চক্ষু খুলিলাম। তখনও সেই স্বপ্নদৃষ্টা বালিকা মূর্তি শয্যাপার্শ্বে দণ্ডায়মান। আমি উঠিয়া বসিয়া উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, কে তুমি?
তখন সে ফিরিয়া ধীরে ধীরে গৃহ হইতে বাহির হইল। আমি এক লম্ফে শয্যা ত্যাগ করিয়া দ্রুত ছুটিলাম। সে গৃহের বাহিরে একটি অনতি দীর্ঘ বারান্দা, তাহার পর আরেকটি গৃহ। বাহির হইয়া দেখিলাম বালিকা উঠান অতিক্রম করিয়া সেই কক্ষের দিকে চলিয়া যাইতেছে। আমি উত্তেজনা ও কি এক অদম্য কৌতূহলের বশবর্তী হইয়া এত বেগে ছুটিলাম যে তাহার সহিত প্রায় এক সময়েই সেই গৃহে প্রবেশ করিলাম। কিন্তু গৃহ শূন্য, এবং কি মধুর সহস্র কুসুমবাস সংমিশ্রণজাত গন্ধে আমোদিত। বালিকা কোথায় গেল? আমি যে দ্বার দিয়া প্রবেশ করিয়াছিলাম তদ্ব্যতীত সে গৃহে তো আর দ্বার নাই। কক্ষ ত্যাগ করিয়া বারান্দায় আসিলাম, সেখানেও সেই গন্ধ। সহসা আমার স্মৃতি সাগর আলোড়িত করিয়া একটি শব্দ উঠিল, কুন্তলিন। আমি বুঝিলাম এ গন্ধ কুন্তলিনের। সেই 6 মাস পূর্বে দেওঘরে আসিবার পূর্বদিন দিদির সৈদের আগমনে এই গন্ধ পাইয়াছিলাম। আজ এই অরণ্য পর্বতময় প্রদেশে ইহা কোথা হইতে আসিল? আমি একবার প্রাচীরের দ্বারের দিকে দৃষ্টিপাত করিলাম। সবিষয়ে দেখিলাম তাহা উন্মুক্ত। আমার বিলক্ষণ স্মরণ ছিল যে শয়নের পূর্বে আমি স্বহস্তে তাহা রুদ্ধ করি। আবার সেই অদম্য কৌতূহলের বশে প্রাঙ্গণ অতিক্রম করিয়া প্রাচীরদ্বার অবলম্বনে বাহিরে আসিলাম। তখন উজ্জ্বল জ্যোৎস্নায় রজনী হাস্যময়ী। আমার নির্নিমেষ বিস্ময় বিমগ্ন চক্ষের সম্মুখে সেই স্বপ্নদৃষ্টা মূর্তি আবার ভাসিয়া উঠিল। কিয়দ্দূরেই রেল লাইন। এবার বালিকা সেই দিকে দ্রুতপদে যাইতেছিল। আমি ছুটিলাম। রুদ্ধশ্বাসে ছুটিয়া যখন লাইনের নিকটে আসিলাম, তখন সে তথা হইতে শুধু 5 হস্ত দূরে দণ্ডায়মান। তাহার মুখ আমারই দিকে ফিরানো। অত অপরূপ লাবণ্যরাশি বুঝি এ পার্থিব দেহে অসম্ভব। আমি কি বলিতে যাইতেছিলাম, এমন সময় আমার চক্ষের সম্মুখে সে মূর্তি মিলাইয়া গেল। যেন ঘনীভূত ও কি মন্ত্রবলে পরিগৃহীত দেহ জ্যোৎস্না মরুবায় সংস্পর্শে গলিয়া চতুর্দিকস্থ তরল আলোকসাগরে বিমিশ্রিত হইল। আমি ভয়ে পলায়ন নিজ অস্তিত্ব অবধি ভুলিয়া দাঁড়াইয়াছিলাম। জাগিলাম যখন, সেই মুহূর্তে পদতলবর্তী মৃত্তিকাস্তূপ কাঁপাইয়া সগর্জনে ধূমরাশি উদ্গীরণ করত 12টার ট্রেন চলিয়া গেল। তৎসহিত সেই দিন বাটি ফিরিবার আশাও ফুরাইল। আমি তখন ফিরিয়া আমার শয়নকক্ষে আসিয়া প্রবেশ করিলাম। পরদিনকার ট্রেনে আমি নগরে ফিরিয়া আসিয়াছি। আসিয়া শুনিলাম বিবাহ সরজুবালার নহে, বিবাহ আমার। আমি এ যাবৎকাল বিবাহে অসম্মতি জানাইয়া আসিয়াছি বলিয়া পিতা সমস্তই আমার অজ্ঞাতে স্থির করিয়া ফেলিয়াছিলেন। শুধু আমার আগমনের বিলম্বেই সব পণ্ড হইয়াছে। অবশেষে লগ্ন উত্তীর্ণ হয় দেখিয়া পিতা মহাশয়ই বিশেষ যত্নে সে পাত্রী অন্য পাত্রস্থ করিয়াছেন। এই কারণে এবার আসিয়া অবধি পিতা মহাশয় আমার সহিত হাস্যমুখে কথা বলেন নাই। দিদিরও মুখ বড় ভার ভার। কিন্তু এই অসন্তোষের কুজ্ঝটিকাও অধিক দিন রহিল না। সমস্ত সমীরণের মৃদু অবিরাম প্রবাহাভিঘাতে নিঃশেষে উড়িয়া গেল। রাগ পড়িলে দিদি একদিন কৃত্রিম কোপের সহিত আমার আসিবার অন্যায় বিলম্বের কারণ জিজ্ঞাসা করিয়াছিলেন। আমি যে কারণ দিয়াছিলাম তাহা প্রথমে বিশ্বাস করেন নাই, কিন্তু অবশেষে আমাকে 33 কোটি দেবতার দিব্য করাইয়া লইয়া বলিয়াছিলেন, কে জানে বাবু, তোমাদের কি ভুতুরে কাণ্ড। এদিকে আমরা ভদ্রলোককে কথা দিয়ে অপমানটা তো হলুম। তাহার পর ক্রমে ক্রমে 8 মাস কাটিয়া গিয়াছে। আমার বিয়ে পরীক্ষা হইয়া গিয়াছে। সংবাদ পাইয়াছি আমি প্রশংসার সহিত উত্তীর্ণ হইয়াছি। এই সময় একদিন বাবা আমাকে তাহার গৃহে ডাকিয়া পাঠাইলেন। আমি তাহার প্রদর্শিত আসনে বসিলে তিনি বিনা আড়ম্বরে ভূমিকায় বলিলেন, শৈলেশ, তোমাকে বিবাহ করিতে হইবে। তাহার স্বর স্থির, গাম্ভীর্যপূর্ণ, নয়নে তীক্ষ্ণ অবিচল দৃষ্টি। আমি একটু ভাবিয়া কম্পিত কণ্ঠে উত্তর দিলাম, আরও কিছু বিলম্ব করিলে হইত না?
না, আমার ইচ্ছা এই মাসে হোক। কিছু কি স্থির করিয়াছেন? হ্যাঁ, কন্যার পিতা দারিক মিত্তিরকে আমি একরূপ কথা দিয়াছি। দারিক মিত্তির? তাহার কন্যা সেই সুষমা? আমার 1 বৎসর পূর্বে দৃষ্ট পর্দার অন্তরালস্থ কালো চক্ষু ও তুষার শুভ্র হস্তখানি মনে পড়িল। আমি ক্ষণেক কি ভাবিয়া বলিয়া ফেলিলাম, আপনি যদি একান্ত ইচ্ছা করেন তবে যেমন অভিরুচি হয় করিবেন। এই বলিয়া আমি বাহিরে চলিয়া আসিলাম। তাহার পর আমার বিবাহের রাত্র। মধ্যে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। সেই আলোক বাদ্য লোকসমাবেশ আর কোলাহলের আবর্তনে পড়িয়া মন্ত্রমুগ্ধবৎ আমি কলের পুতলির ন্যায় কি করিলাম, কি মন্ত্র আওড়াইলাম কিছু মনে নাই। আমি স্বভাবত বড় লাজুক, তাই তখনও আমার ভাবী পত্নীর মুখ একবারও চাহিয়া দেখি নাই। দেখিয়াছিলাম সেই 1 বৎসর পূর্বে এক মুহূর্তের জন্য তাহার 2টি কালো ভাবমগ্ন চক্ষু আর সুন্দর হস্তখানি। তাহার পর আসিল শুভদৃষ্টির সময়। আর লজ্জা করা চলে না। 2 পার্শ্ব হইতে অনবরত বর্ষিত অনুরোধের মধ্যে লজ্জার বাঁধ ভাঙিয়া আমি চাহিলাম। মুহূর্ত মধ্যে সমস্ত শরীর বিস্ময়ে কণ্টকিত হইয়া উঠিল। এ কি? এ যে সেই বৈদ্যনাথের স্বপ্নদৃষ্ট বালিকা। সেই সময় আমার পুরবৃত্তি বালিকাও বুঝি শুভদৃষ্টির আশায় আমার দিকে চাহিয়াছিল। সেও আমার মুখে চক্ষু ন্যস্ত রাখিয়া বসিয়া বায়ু সন্তারিত পত্রের ন্যায় কাঁপিতে লাগিল। তাহার পর দ্বিপ্রহর রাত্রে শয়নগৃহে আমার পদপ্রান্তে শায়িতা লজ্জা সংকুচিতা বালিকাকে উঠাইয়া প্রদীপের উজ্জ্বল আলোকে চাহিয়া চাহিয়া দেখিলাম। দেখিয়া জিজ্ঞাসা করিলাম, সুষমা, তুমি আমায় দেখে অমন কাঁপছিলে কেন? এই সময় দ্বারের বাহিরে অর্ধস্ফুট হাস্য ও চুরির শব্দে বালিকা আরও লজ্জিত হইল, কোনো কথা কহিল না। আমি তখন সুষমাকে কথা বলাইতে নানাবিধ চেষ্টা করিতে লাগিলাম। বহু অনুরোধে উপরোধে ও মিনতির পর সে অতি অনুচ্চস্বরে বলিল, আমি তোমায় আগে দেখেছি। আমি বলিলাম, কোথায়? তোমাদেরই বাড়িতে, যখন মা আমি তোমার দিদির কাছে যেতাম, কিন্তু কখনো তোমার মুখ দেখিতে পাইনি, কারণ তুমি সবসময় দরজার দিকে পিছন ফিরে বসে থাকতে। তারপর তুমি চলে যাবার 5-6 মাস পর একদিন স্বপ্নে তোমার মুখ দেখতে পাই। আমি তখন জানতুম না সে তুমি, আজ দেখে তা বুঝেছি। আমি বিস্মিত হইয়া বলিলাম, কি স্বপ্ন দেখেছিলে? যেন তুমি আজন্মের মতো কোথায় চলে যাচ্ছ বলে আমি তোমায় ধরে রেখেছি। আমি বিস্ময় সাগরে ডুবিলাম। একে একে সুষমাকে সেই নিশীথের সমস্ত ঘটনা বলিলাম। সে শূন্য দৃষ্টে আমার দিকে চাহিয়া রহিল। আমি বলিলাম, বিশ্বাস করিলে না? আচ্ছা, তুমি সেদিনে কুন্তলিন মেখেছিলে না? সুষমা চমকিত হইল, বলিল, কেন, কুন্তলিন তো আমি রোজ মাখি। সেই রাত্রে সেই বৈদ্যনাথের বাড়ি কুন্তলিনের গন্ধে ভরে গিয়েছিল। সুষমা হাসিয়া নত দৃষ্টে বলিল, তবে তোমায় ধরে রেখে বড় অন্যায় করেছিলাম। আমি তখন নবপরিণীতা ভার্যাকে বক্ষে জড়াইয়া বলিলাম, না, ভালোই করেছিলে, নইলে আজ তোমায় তো পেতাম না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।